সো আমরা প্রথমে শুরু করছি হচ্ছে আনত তলবে কৃত কাজ। প্রথমে আমরা দেখব হচ্ছে আনত তলবে নামতে কৃত কাজটা কেমন হবে। ঠিক আছে, একটা বস্তু যদি আনত তলবে নিচের দিকে নামতে থাকে তাহলে এর কৃত কাজটা কেমন হবে আমরা সেটাই বের করব। ঠিক আছে, কৃত কাজটা কেমন হবে আমরা সেটা বের করার চেষ্টা, ঠিক আছে তো, তাই না? তো দেখো এইখানে আমাদের এই হচ্ছে একটা আনত তল। মানে আনত তল বলতে আসলে কি বুঝি? আনত তল বলতে বুঝি হচ্ছে ভূমির সাথে কোণ করে কোন একটা রাস্তা, মানে হচ্ছে সমতল না। আনত তল বলতে বোঝাচ্ছে এমন একটা যে এটা হচ্ছে ঢাল থাকবে, এমন একটা রাস্তা যে রাস্তা ঢাল থাকবে। তো ঢাল বিশিষ্ট যে রাস্তাগুলি আছে সেইগুলো হচ্ছে আনত তল। বুঝতে পেরেছো? এক কথা হচ্ছে মনে রাখবা যে এই আনত তল বলতে আমরা বুঝবো হচ্ছে আনত তল মানে হচ্ছে ঢাল বিশিষ্ট রাস্তা। তো এই ঢাল বিশিষ্ট রাস্তা, ঠিক আছে, ওই ঢাল বিশিষ্ট রাস্তা যেখানে থিটা ইজ নট ইকুয়াল 0। থিটার মানটা কি হইতে পারবে না? 0 ডিগ্রি হইতে পারবে না। থিটা ইজ নট ইকুয়াল 0, তার মানে 0 ডিগ্রি ব্যতীত একটা রাস্তা ভূমির সাথে যত ডিগ্রি খুনি থাক না কেন এমন রাস্তাই হচ্ছে আনত তল হিসেবে ধরবো। ঠিক আছে, এবং এইটা যখন নামতে থাকে তখন আমরা বলি কি যে একটা বস্তু যদি এইটা দিয়ে নামতে থাকে, ধৈর্য আনত তল বে উপরে উঠতে পারে। একটা বস্তুকে আমি আনত তল বে এখান থেকে একটা বস্তুকে এই দিকে নিতেও পারি, আমি চাইলে একটা বস্তুকে উপর থেকে নিচে নামাতেও পারি। তো আমি এখন যেটা দেখছি সেটা হচ্ছে আনত তল বে যদি উপরে কোনো একটা বস্তু ওঠে তো সেই ক্ষেত্রে মানে নিচে নামে, তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ কত আমরা সেটাই বের করব। আচ্ছা, তো যাই হোক, এবার দেখো তো এই হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে m। তাহলে দেখো বস্তুর ভর এখানে কি দেয়া আছে? বস্তুর ভর দেয়া আছে এখানে m। আচ্ছা, আর দেখো এখানে যে সরণ এটা হচ্ছে কি ওজন। এই যে বস্তুটা আছে, এই বস্তুটা আছে, নরমালি দেখা যাচ্ছে কি যে তুমি যদি এরকম করো, আমি একটা एग्जांपल দেখাই তোমাদেরকে। যদি এরকম করা যায়, সাপোজ ধরো আমি কি করলাম, একটা বস্তুকে আমি বাঁধলাম। হ্যাঁ, আমি একটা বস্তুকে বাঁধবো, বেঁধে আমি কি করলাম, ছেড়ে দিলাম। তোমরা একটু লক্ষ্য করো, যদি এরকম করা যেত, মানে হচ্ছে ধরো যে একটা রাস্তা এরকম অ্যাব্রোথেব রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা যদি এরকম অ্যাব্রোথেব একটা রাস্তা থাকে, তো তুমি যখন এইভাবে রাখবে একটা বস্তুকে, যখন এরকম ভাবে বস্তুটা রাখবা, দেখো দেখা যায় কিনা আমি জানি না, এরকম ভাবে রাখছো, দেখো আমি একটু আরেকটু করি, ধরো যে রাস্তাটা হচ্ছে এরকম, রাস্তাটা কেমন আছে, ঠিক এরকম আছে। তো রাস্তাটা এরকম, এখন এইটা আছে, কিন্তু এটা আছে কেমন দেখো তো, আছে ঠিক এইটা এরকম ভাবে আছে। দেখো এখন এইটা যদি সর্বোচ্চ উচ্চতা থেকে এটা নামতে শুরু করে, দেখো যে নামতেছে, যখন এটা নামতে শুরু করবে এইভাবে, যখন এটা এইখানে যখন থাকবে, থাকলে কিন্তু সে নিচের দিকে নামতে শুরু করবে। এখন এই যে এইভাবে নামতেছে, নামার সময় কিন্তু ওর একটা ওজন, এই বস্তুটার যে ওজন আছে, এই ওজনটা কিন্তু নিচের দিকে আছে। ওজনটা কোন দিকে থাকবে? যদি মুক্তভাবে চিন্তা করো তাহলে ওজনটা থাকবে হচ্ছে এই বরাবর। ওজন থাকবে কোন বরাবর? এই। যদি তুমি মুক্তভাবে চিন্তা করো তাহলে ওজনটা আছে একদম এই সোজাসুজি আছে, মানে নিচের দিকে আছে। ঠিক আছে, কিন্তু এইটা আনত তলের কারণে যখন এইখানে থাকে তখন কি তুমি আসলে বুঝতে পারছো না যে আসলে কিভাবে আছে। কিন্তু তুমি যদি এটাকে মুক্তভাবে এখানে ঝুলিয়ে দাও, তাহলে যে ডিরেকশনটা পাবা এইখান থেকে এটাকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে যে ডিরেকশনটা পাবা, এটা হচ্ছে ওজনের দিক। এটা হবে কি, যেমন আমি মুক্তভাবে যদি ছেড়ে দেই তাহলে দেখা যাবে কি এটা নিচের দিকে যাবে, এটা নিচের দিকে, তার মানে এর ওজনটা নিচের দিকেই আছে। তো ঠিক ওইরকমই। আচ্ছা, সো এবার যদি চিন্তা করো যে এইখানে যে আমার ডব্লিউটা আছে, এটা কি আমার ওজন, এখানে ডব্লিউটা কি, দেখো বস্তুর ওজন, বস্তুর যে ওজন আছে, বস্তুর ওজন সমান হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে এমজি। বস্তুর ওজন ডব্লিউ সমান কত আছে? এমজি। আর দেখো সরণ, এখানে দেখো তো ওজন ও সরণের মধ্যবর্তী কোণ, ওজন ও সরণের মধ্যবর্তী কোণ থিটা। ওজন ও সরণের মধ্যবর্তী কোণ কি আছে? দেখো থিটা আছে। ঠিক আছে, থিটা। আচ্ছা, যদি থিটা থাকে, তা ধরো যে বস্তুটা কোথায় আসলে, এইখান থেকে যখন বস্তুটা এইখানে আসছে, কোথায় আসছে, ধরো যে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টটা যখন আসবে বস্তুটা কোথায় আসছে, এই পয়েন্টে। যখন এই পয়েন্টে বস্তুটা আসলো তখন সরণ কত ঘটলো? এই পরিমাণ সরণ ঘটলো, এস পরিমাণ সরণ ঘটলে বস্তুটা কতটুকু নিচে নামছে, কতটুকু নিচে নামলো, তাহলে এইভাবে তুমি একটা চিন্তা করো, এইভাবে, তাহলে বস্তুটা কিন্তু এই যে এইটুকু মানে কি এইচ পরিমাণ নিচে নেমে গেছে। এইখানে ছিল, বস্তুটা চলে আসলো কোথায়, ফাইনাল ডেস্টিনেশন কোথায়, এই ফাইনাল ডেস্টিনেশন বস্তুটা এইখানে আসছে কোথায়, এইখানে। যখন বস্তুটা এইখানে আসলো, হ্যাঁ, যখন বস্তুটা এই পয়েন্টে চলে আসলো, এই পয়েন্টের মধ্যে চলে আসলো,
তখন কতটুকু নিচে নামলো, তখন কতটুকু নিচে নামলো সেটা হচ্ছে আমার এইচ। সেটা কি, এটা হচ্ছে এই যে এই সেন্টার থেকে ধরো, এই সেন্টার থেকে তুমি যদি ধরো তাহলে এই থেকে এই পর্যন্ত টোটাল আছে এইচ। এই সেন্টার থেকে এই পর্যন্ত কতটুকু নিচে নেমেছে, এইচ পরিমাণ। আচ্ছা যদি নিচে নামে তাহলে ওজন তো নিচের দিকে আছে, তো ওজন আর তার মধ্যবর্তী, ওজন আর সরণের মধ্যবর্তী কোণ কত আছে, থিটা আছে। আচ্ছা ধরলাম থিটা, যদি থিটা ধরি তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো, এইটাকে এইভাবে আঁকতে পারি না আমরা, এই আর ধরো যে এই, তার মানে এই অংশটাকে গেছি, তাহলে এইটুকু হচ্ছে আমার এস, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে আমার কি থিটা, আর এইটুকু হচ্ছে আমার এইচ। একটু ভালো করে দেখো, এটা এইচ এটা এস, এই যে দেখো এটা এইচ এটা এস, আর এটা তো আমার ভূমিটা, এটা হচ্ছে কি আমার ভূমিটা। আচ্ছা ভূমি না, এটা হচ্ছে আমার লম্বটা। তাহলে আমরা কি পাই এখানে, cos θ = কত পাই, cos θ = আমরা জানি হচ্ছে কত হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে এখানে চিন্তা করো, ভূমি হচ্ছে h, ভূমি হচ্ছে h, অতিভুজ হচ্ছে h, সুতরাং h = হচ্ছে s cos θ, h = s cos θ। h এর মান যদি পেয়ে যাও, এখন যদি তুমি h এর মান পেয়ে যাও তাহলে সুতরাং কৃতকাজ কত আছে, সুতরাং কৃতকাজ কত হবে, কৃতকাজ w সমান আমরা জানি, কৃতকাজ w সমান কি জানি, mgh, mgh নরমালি কি জানি, mgh জানি। যদি mgh, এটা কিন্তু অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ, একটা বস্তুকে উপরে উঠানো বা একটা বস্তুকে নিচে নামালে যে কাজ করতে হয় সেটা হচ্ছে কি তোমার mgh। হতে পারে সেটা নেগেটিভ, হতে পারে সেটা পজিটিভ। যদি সমতল থেকে একটা বস্তুকে উপর দিকে তোলা হয় বা সমতল, অথবা উপর থেকে একটা বস্তুকে সমতলে ছেড়ে দেওয়া হয়, এই সূত্র কোনটাই থেকে পেয়েছিলাম, যে একটা বস্তুকে যদি আমি এবার আবার ছেড়ে দেই, এবারও আমি ছেড়ে দিই, তাহলে আমি কৃতকাজ পাবো হচ্ছে mgh। এখানে একটা বস্তু যদি থাকে তাহলে এটা, অথবা আমি যদি একটা বস্তুকে ভূমি থেকে উপর দিকে তুলি, ভূমি থেকে একদম উপর দিকে তুলি, হ্যাঁ এইখানে ছিল, তাহলে আমি যদি এখানে তুলি, অথবা এখানে ছিল আমি যদি এখানে নামাই, এই জন্য কৃতকাজ হচ্ছে এটা, এটা w সমান কত আছে mgh। বাট আমি যদি এই বস্তুটাকে উপরে তুলি তাহলে w সমান হবে হচ্ছে -mgh। সো আমরা কোথায় কি করতেছি, নিচ থেকে উপর দিকে নিচে নামাচ্ছি। যদি উপর থেকে নিচে নামাই তাহলে আসবে কত, এত, তার মানে পাচ্ছি আমি w সমান mgs cos θ, mgs cos θ। সুতরাং তুমি কি পাচ্ছ, w সমান কত পাচ্ছ, mgs cos θ। এই হচ্ছে আমার মানটা, এই হচ্ছে আমার কৃতকাজ। এখন চিন্তা করো, তুমি যদি চাও এটা অনুভূমিকের সাথে বের করতে, এটা হলো উপর থেকে, তাই না, এটা তো আনত তলে একদম উপর থেকে ধরেছো তুমি। এখন তুমি যদি ভূমির সাথে চিন্তা করো, যে ভূমির সাথে কৃতকাজটা যদি চিন্তা করো তাহলে কেমন হবে, যদি তুমি ভূমি হিসেবে ধরো, দেখো যদি তুমি ভূমি হিসেবে ধরো তাহলে কেমন হবে। আমি কিন্তু এই চিত্র সাহায্যে এটা বের করছি, এই চিত্রর সাহায্য নিয়েছি। আচ্ছা এবার দেখো, তো ভূমির সাথে বা এটাকে আমরা অনুভূমিক বলতে পারি, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ আলফা হলে দেখো লিখেছে এরকম, কৃতকাজ আলফা হলে কৃতকাজ লিখতে পারবো হচ্ছে w সমান হচ্ছে mgh cos, দেখো এটাকে লিখতে পারো তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা, কি লিখতে পারো, এটা 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারো। কেন বলতেছি দেখো, একটু ভালো করে দেখো, তুমি কিন্তু জানো এখানে যে নর্মালি কি জানো যে 90 ডিগ্রি ইকুয়াল কি জানো, আলফা প্লাস থিটা। কেন বলতেছি বুঝছো, কারণ হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি কি 90 ডিগ্রি। সুতরাং আমি এখান থেকে এই যে অংশটাতে কি লিখতে পারি, দেখো তো, এটা মুছে দিই, এই অংশটা মুছে দিলাম, এই অংশ যদি মুছে দিই আমি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তো দেখা যাচ্ছে এইখানে তোমার আলফার মান আসছে, দেখো থিটা সমান কত, তাহলে থিটা সমান আসছে 90 ডিগ্রি মাইনাস আলফা আসে, কত আসে, থিটা সমান কত আসে, 90 ডিগ্রি মাইনাস আলফা। সো আমি এটা এখানে বসাইতে পারি, থিটার পরিবর্তে কত বসাই দিলাম, এটা। আচ্ছা এবার দেখো mgh sin আলফা হয়ে গেছে। কেন আলফা হয়েছে দেখো, কারণ দেখো cos 90 ডিগ্রি মাইনাস আলফা, এর মানে কি, এর মানে হচ্ছে দেখো, এর মানে হচ্ছে কি বোঝাচ্ছে, যেহেতু cos 90 ডিগ্রি তার মানে দেখো 90 ডিগ্রিতে কম, তার মানে দেখো যে 90 ডিগ্রিতে আমি গেলাম, ঠিক আছে, এই 90 ডিগ্রিতে গেলাম, এখানে গুণন কি আছে দেখো তো, আমার সূত্র কি জানি, আমি সূত্র জানি হচ্ছে n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আমি কিন্তু একটা সূত্র জানি, এই n এর মান যদি জোর হয়, n এর মান জোর হলে
অনুপাতের কোনো পরিবর্তন আসে না। জোর হলে n এর মানের জোর হলে অনুপাতের কোনো পরিবর্তন আসে না। কিন্তু যখন nটা বেজোড় হয়ে যায়, nটা কি হয়ে যায়, বেজোড় হয়ে যায়, তখন কিন্তু অনুপাত পরিবর্তন হয়ে sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan এবং sec থাকলে cosec বা cosec থাকলে sec, এরকম ভাবে তাদের পারস্পরিক বিনিময় ঘটে, পারস্পরিক একটা বিনিময় বা পরিবর্তন আসে। ঠিক আছে, তো আচ্ছা, তো পরিবর্তন আছে, তাহলে এখানে এটা লিখলাম। এই জন্যই যেহেতু বেজোড় সংখ্যা এখানে কি আছে, একটা 1 আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এখানে 1 * 90 ডিগ্রি কি আছে, 1 * 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে বেজোড় সংখ্যা থাকলে সাইন থাকলে কি হয়ে যায়, cos থাকলে সাইন আর সাইন থাকলে cos, যেহেতু cos আছে হয়ে যাবে সাইন, আর এখানে আসবে কি আলফা। এই সো এইটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই আসলাম। মূলত এটা কেন ইউজ করি, এই কোণটাকে ফেলে দেওয়ার জন্য, সূক্ষ্ম কোণটা নেওয়ার জন্য আমরা এই নিয়মটা ফলো করি। তাহলে সুতরাং কৃতকাজ কত হচ্ছে, এই হচ্ছে কৃতকাজ। তার মানে একটা বিষয় মনে রাখবা, কাজ কিন্তু তুমি দুইভাবে বের করতে পারবো, একই কাজ তুমি দুইভাবে করতে পারো। কিভাবে করবা, একটা করতে পারো ভূমির সাথে, একটা ভূমির সাথে, আরেকটা কি করতে পারো, দেখো এই উপরে যে তলে আনত তলে একদম উপর মানে হচ্ছে শীর্ষ দেশের সাপেক্ষে, একটা শীর্ষ দেশের সাপেক্ষে, আরেকটা হচ্ছে অনুভূমিকার সাথে। ঠিক আছে, একটা উলম্বের সাথে আরেকটা কি অনুভূমিক, এটা কি ভূমি বরাবর, এটা কি উলম্ব বরাবর, এটা ভূমি এটা উলম্ব, তাহলে উলম্ব বরাবরও তুমি করতে পারো, উলম্বের সাথে কোণ উৎপন্ন করে, আর হচ্ছে অনুভূমিকার সাথে। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমরা যেটা পেয়েছি এখান থেকে যে দেখো আনত তলবে অনুভূমিকের সাথে কৃতকাজ, অনুভূমিকের সাথে কৃতকাজ কত পেয়েছি, ডব্লিউ সমান হচ্ছে mgs sin থিটা, mgs sin আলফা। ঠিক আছে, আর উলম্ব তলের সাথে কৃতকাজ, উলম্ব তলের সাথে কৃতকাজ, ডব্লিউ সমান হচ্ছে mgs cos থিটা। বের করে ফেলে। এই হচ্ছে আমরা দুইটা কাজ পাবো। ঠিক আছে, একটা হচ্ছে অনুভূমিকের সাথে, আরেকটা হচ্ছে উলম্বের সাথে, একটা অনুভূমিক আরেকটা উলম্ব। তো ঠিক আছে, এখন তুলে ফেলো। ও এইচ বসাইছি, ও এটা এইচ না, এটা এস হবে, এটা এস হবে, এটা মনে হয় মিস্টেক করছি আমি। এই যে এখানে এস দিয়েছে, এই যে এস দিয়েছি, হয়তোবা আমার এইচটা এর জায়গায় এসটা বসে গেছে, বুঝছো? তো যাই হোক, এই ছিল আমাদের আনত তল ব্যয়কৃত কাজ। এখন আনত তল ব্যয়কৃত কাজের জন্য সর্বোচ্চ কাজ কখন পাবা বলো তো? আনত তলের ক্ষেত্রে সর্বোচ্চ কাজ পাবো কোনটা জানো? আনত তলের ক্ষেত্রে তো সর্বোচ্চ কাজ আর কত ডিগ্রি, মানে থিটার মান যত ছোট হবে, মনে রাখবা কজের কিন্তু যেহেতু কি দেখো এটার ক্ষেত্রে থিটার মান আলফার মান ছোট হলে, দেখো মনে রাখবা আনত তলে এটার ক্ষেত্রে যদি যে আলফা এর মান যত বড় হবে কৃতকাজ তত বেশি হবে। আর এই ক্ষেত্রে উলম্ব তলের সাথে যেটা আছে যে থিটা এর মান যত ছোট হবে কৃতকাজ কি তত বেশি হবে। ঠিক আছে, তো দুইটার ক্ষেত্রে মনে রাখবা সাইনের মান কিন্তু ঊর্ধ্বগতি, মানে দেখা যায় কি সাইন 0 ডিগ্রি মান 0, তারপরে সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 30, তারপরে কি আছে আমরা জানি সাইন 1/45 মানে হচ্ছে 1/√2 এর মান, তারপরে আছে কি √3/2, তারপরে আছে কত 1। তাই সাইনের কিন্তু থিটার আলফার মান, মানে সাইনের ক্ষেত্রে থিটা যত বাড়তে থাকে ততই তার মানের পরিবর্তন হতে থাকে এবং সেটাও বাড়তে থাকে, আলফার সাথে মানও বাড়তে থাকে। আর কজের ক্ষেত্রে আলফার সাথে মান কমতে উল্টা হয়, থিটার মান যত বড় হবে দেখা যাবে কজ থিটার মান ততই ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর দেখো আমরা একটু দেখিয়েছি অসীম থেকে কৃত কাজটা, এবার দেখি আমরা অসীম থেকে কৃত কাজ। তো অসীম থেকে কৃত কাজটা কেমন হবে দেখো তো। আমি ধরে নিলাম এই হচ্ছে বল্টু দাঁড়ায় আছে এখানে, এই হচ্ছে বল্টু। ঠিক আছে, বল্টু দাঁড়ায় আছে কোথায় আছে, এই জায়গাটার মধ্যে আছে, ধরো যে একটা তলের মধ্যে এরকম। আরেকজন ধরো যে দাঁড়ায় আছে ঠিক এই বরাবরই, আরেকজন দাঁড়ায় আছে এখানে আছে, সে আছে কোথায় এখানে, আরেকজন ধরে আছে এখানে। এখন এই যে তারা দুজন আছে, দুজনে কিন্তু হাইটে যাইতেছে, আমরা ধরবো এরকম না, আমরা যেটা বিবেচনা করবো সেটা হচ্ছে অসীম। ঠিক আছে, তো ধরে নাও অসীমে আছে, এই হচ্ছে অসীম। ঠিক আছে, অসীম।
এখন এই যে ব্যক্তিটা আছে বা এই দুইটা বস্তু, ওর ভর আছে কত m, তো ধরে নাও ওর ভর আছে কত m। এখন এখন একটাকে যদি আমরা পৃথিবী ধরি, পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে ধরি, ধরো একটা পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে ধরছি, তো p একটা বস্তু এখানে ধরলাম যেখানে আছে পৃথিবীর কেন্দ্রের ওরকম কাছাকাছি ধরলাম, আরেকটা ধরো যে এখানে ধরলাম একটা বস্তুকে এখানে, তাই এর ভর কত আছে m। এখন চিন্তা করে দেখো এই বস্তুদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে r, ধরে নিচ্ছি সেটা হচ্ছে r। যদি তাদের মধ্যবর্তী দূরত্ব r হয় এবং এই যে বস্তুটা আছে এটা যদি এই p বস্তুর দিকে, এটা কি আছে q, ধরো এই বস্তুটা হচ্ছে q, তাহলে এই q বস্তুটাকে যদি আমি এই দিকে সরাই আনি, বর্তমানে q বস্তুটাকে কি করলাম এইখান থেকে সরাই আনতে আনতে ধরো এখানে আনলাম, r বিন্দুতে নিয়ে আসলাম, কোথায় আনলাম r বিন্দুতে, এখান থেকে r, ঠিক আছে। তো এইখান থেকে এইখানে আনলাম, বা আমি যদি এটা বলি যে এইখান থেকে না বরং আমি এইখানেই আনলাম r, এইটুকু হচ্ছে আমার তাহলে dr, কতটুকু এনেছি dr, মানে হচ্ছে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পরিবর্তন ঘটালাম, এইখান থেকে এখানে ক্ষুদ্র একটা পরিবর্তন আমি ঘটালাম। এই ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমার কৃতকাজ কেমন হবে, কৃতকাজ কেমন হবে? তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এখানে কি হচ্ছে, এখানে একটা হচ্ছে একটা বস্তুকে r দূরত্বে রাখা আছে, অথবা একটা বস্তুকে ইনফিনিটি থেকে r দূরত্বে নিয়ে আসা হচ্ছে। একটা ইনফিনিটি থেকে অসীমে একটা বস্তু ছিল, সেটাকে কোথায় আনা হয়েছে, অসীম থেকে একটা বস্তুকে ধরো যে r বিন্দুতে নিয়ে আসা হয়েছে, কোথায় আনা হয়েছে r বিন্দুতে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম দেখো কি বলতেছিলাম, যে এইখানে একটা বস্তু কিউ, এখানে মানে হচ্ছে পি বিন্দুতে একটা বস্তু রেখেছি আর কি বিন্দুতে একটা বস্তু রেখেছি। এবার আমরা এবং এদের মধ্যবর্তী দূরত্ব r, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত r, তো এইটুকু ধরে নিই যে পি কিউ সমান কত আছে এখানে r, পি কিউ সমান কত আছে r দূরত্বে আছে। এবার আমরা যদি এই কিউ থেকে বা অসীম থেকে একটা বস্তুকে r দূরত্ব সরিয়ে আনি dr দূরত্বে, এখান থেকে আমি জাস্ট dr দূরত্বে আমি সরিয়ে আনি, ঠিক আছে, কতটুকু সরালাম dr দূরত্বে, তো dr দূরত্বে সরালে সেটা কোথায় আসে, এই বিন্দুতে আসে, আসে কোথায় এই বিন্দুতে। তাহলে আমি একটা যেটা ধরবো, ধরো যে টোটালটা হচ্ছে এই যে টোটালটা দেয়া আছে, আমরা এখানে পি কিউ সমান ধরেছি কত, ধরো যে আর এ ধরলাম, তাহলে ধরো যে এবার ধরো যে তোমার যে পি আর সমান কত, তাহলে পি আর, তাহলে এখানে আমি কি বলতে পারি পি আর সমান ধরো যে আর ভি, পি আর সমান কত আছে তাহলে আর ভি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখানে দেখো যে দুইটা মান আছে, এখানে দুইটা মান, তাহলে এই যে আর ভিটা, আর ভি ধরেছি কোনটা, এটা আর ভিটা, এটা ধরেছি যে এই বিন্দুতে আনতে গেছে, ও স্মল আর বি ধরে নিচ্ছি, এটা স্মল আর বি, আর স্মল আর এ মানে কি টোটালটা। এবার চিন্তা করো, তো তোমার কোথা থেকে আনতেছো, ধরো যে ইনফিনিটি থেকে, একদম অসীম থেকে যদি নিয়ে আসো, যদি সেটা কি অসীম থেকে তুমি নিয়ে আসো তাহলে কেমন হবে, অথবা ধরো যে বি বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসো, যে আর এ থেকে এইখানে তো আর এ ছিল, তো আর এ থেকে তুমি এই পয়েন্টে যখন আনলা তখন এর মধ্যবর্তী দূরত্ব হয়ে গেল আর ভি। আচ্ছা, তো তুমি যেটা জানো কৃতকাজ ডব্লিউ সমান কি জানো, এফ ডি আর, কি জানো এফ ডি আর, আমরা জানি কৃতকাজ হচ্ছে কি এফ ডি আর জানি, এটুকু আমরা জানি। তো তুমি কিন্তু এই বরাবর তুমি টান দিয়েছো, এই বরাবর চিন্তা করে দেখো যে বস্তুটা এখানে ছিল, তুমি এই বরাবর টেনেছো, তো বস্তুকে তুমি টেনেছো এই বরাবর, বস্তুর স্মরণ ঘটেছে কি এই বরাবর, বস্তুকে টেনেছেও তুমি এই বরাবর, স্মরণও ঘটেছে এই বরাবর, তো স্মরণ এবং বল একই দিকে আছে, যদি একই দিকে থাকে তার মানে কি জানি এটা এফ ডি আর কস 0 ডিগ্রি, কি জানি আমরা 0 ডিগ্রি জানি, তার মানে কৃতকাজ পাবো এইখানে পাচ্ছি আমরা এফ ডি আর, জাস্ট এইটুকুর জন্য, কি কোনটুকুর জন্য, জাস্ট হচ্ছে আমরা যে এইটুকুর জন্য কতটুকু কৃতকাজ পাচ্ছি, ডিআর দূরত্বের জন্য, ডিআর পরিমাণ স্মরণের জন্য আমরা এটা পেয়েছি। তোমরা কি এটুকু বুঝছো? তো দেখো আমি তো এইখান থেকে এখানে আনি তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হবে, তাহলে আমরা এবার সমাকলন করবো। সুতরাং সম্পূর্ণ অংশের কৃতকাজ যদি পেতে হয়, এখন আমি তো এইটুকু বের করছি তাই না, এরকম ভাবে এটাকে এই ছোট ছোট অংশে অনেক ভাগ করা যাবে ডিআর দূরত্বে, সবগুলো ডিআর হবে, সবগুলোকে আমি এই ধরো ডিআর, এটাও কি আছে ডিআর, এটাও কি আছে ডিআর, এটাও আছে কি ডিআর, এটাও আছে ডিআর, এটাও আছে ডিআর, এটাও আছে ডিআর, মানে এইগুলোকে অনেক ভাগে ভাগ করতে পারবো। তো আমরা যদি সম্পূর্ণ অংশের কৃতকাজ পেতে চাই তাহলে আমাকে সমাকলন করতে হবে, কারণ হচ্ছে অন্তরীকরণ বৃহৎ একটা জিনিসকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে, ছোট্ট একটা জিনিসকে বড় একটা জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করে হচ্ছে অন্তরীকরণে, আর একটা ছোট ছোট অংশগুলোকে জোড়া লাগিয়ে বৃহৎ মানের একটা অংশ তৈরি করা হচ্ছে সমাকলন। তোমরা যদি আমি ফিজিক্সের ভাষায় আরেকভাবে যদি বলি যে নিউক্লিয়ার ফিউশন এবং তোমরা ফিউশন বিক্রিয়া পড়ে আসছো তাই না, যখন তোমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া পড়েছিলা তখন কি ছিল, ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াস একত্রে যুক্ত করতাম আমরা, যখন আমরা একত্রে যুক্ত করতাম তখন কি বলতাম, এটা একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, একটা বড় একটা নিউক্লিয়াস তৈরি হতো, তো কতগুলি আন্ডা বাচ্চা মিলে একটা বড় বাচ্চা তৈরি হতো, এটা ছিল কি নিউক্লিয়ার ফিউশন তাই না। তো এইখানে যেটা বলবো সেটা হচ্ছে সমাকলন, এখানে আর নিউক্লিয়ার ফিউশনও না, বড় আন্ডা বাচ্চাও না, এখানে হচ্ছে কি
নিউক্লিয়ার ফিকশনও না, বড়ান দেওয়াচ্ছেও না, কি হবে সমাকলন, কি করতে হবে সমাকলন। আর যদি আমরা একটা বস্তুকে একটাকে ভেঙে আমরা ছোট ছোট অংশে পরিণত করি সেটাকে বলি আমরা ব্যবকলন বা অন্তরীকরণ, যেটা ফিজিক্সের ভাষায় আমরা নিউক্লিয়ার বিক্রিয়া যেটা বলতে পারি নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে বিভাজন, আচ্ছা এবার দেখো আফিফা ক্লাসে মনোযোগী হও, হ্যাঁ। আচ্ছা দেখো, তো এবার আমরা তো বুঝলাম কি যে ঘটনাটা কি, যে এখানে অনেকগুলো ভাগ আছে, তার আমাকে সমাকলন করতে হবে। তার মানে এটা কিন্তু ডি আর, এটা কি পেলাম ডি, কারণ হচ্ছে এইটুকুর জন্য কৃত কাজ পাইতে গেলে আমি ডি ডব্লিউ পরিমাণ নিলাম। অল্পর জন্য তো আর বৃহৎ পরিমাণ কাজ করতে পারবো না, অল্প একটু স্মরণ নিয়ে আছো তাহলে অল্প পরিমাণে কাজ করবা। তাহলে সুতরাং কৃত কাজ হবে কি, দেখো ডি ডব্লিউ, কৃত কাজ 0 থেকে কত হতে পারে একদম দেখো, তো কৃত কাজটা হতে পারে 0 থেকে হতে পারে সর্বোচ্চ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এইখান থেকে কি সর্বনিম্ন কোথায় ছিল, আগে ছিল কত, দেখো আগে ছিল তোমার আর এ থেকে কোথায় গেল, আর ভিতে গেল, কোথায় থেকে গেল দেখো আর এ থেকে কোথায় গেল, আর ভিতে, এটা বুঝছো তো, মানে ছিল তো এইখানে ছিল, তারপরে আমরা সরালাম, ছিল কোথায় আদি বিন্দু ছিল কোথায়, আর এ দূরত্ব ছিল, এই যে পি কিউ দূরত্ব ছিল প্রথমে, তারপরে আমরা একটু কাছে নিয়ে আসলাম, একটু ভেতরে ঢুকালাম, যখন ভেতরে ঢুকালাম তখন কত হইলো পি আর হয়ে গেল, তো পি আর এর দূরত্ব কত আর ভি আনলাম। আচ্ছা এবার কে বসবে এখানে, এফ ডি আর, এফ, কিন্তু আমরা কিন্তু জানি মহাকর্ষ বল, কি জানি মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল কি জানি আমরা, তো মহাকর্ষ বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি জি এম এম বাই হচ্ছে আর স্কয়ার, এখানে মাইনাস দিবে একটা, কেন মাইনাস দিয়েছে এটা বলি, কারণ মহাকর্ষ বল হচ্ছে একটা আকর্ষণধর্মী বল, এটা শুধুমাত্র আকর্ষণ করে, তো এই মাইনাসে দেওয়ার কারণ হচ্ছে বলের প্রকৃতি বোঝাতে, কিসের জন্য, বলের প্রকৃতি, এর অর্থ হচ্ছে মহাকর্ষ বলটা আকর্ষণধর্মী, নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে এই বল হচ্ছে একটা আকর্ষণধর্মী, এই তাৎপর্যটা বোঝানোর জন্যই তোমার এখানে মাইনাস সাইনটা ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা তো এবার আমরা এখানে যেটা বসালাম দেখো তাহলে বসাবো কি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার ইন্টু কি আছে এখানে ডিআর আছে, কি ডিআর কি কোথায় থেকে আর এ থেকে আর ভি পর্যন্ত বসালাম, আর এ থেকে আর ভি। তো এবার যদি এটা বসাই তাহলে দেখো এবার কি আসে আমার, এটা কিন্তু এখানে ধ্রুবককে চিন্তা করো, আবার বলছে ধ্রুবকের সমাকলন হবে না, ধ্রুবকের সমাকলন হবে না, আমরা এখানে হবে না মানে স্থির থাকবে, ধ্রুবকের সমাকলন হবে না মানে কি স্থির থাকবে, ধ্রুবকের সমাকলন করতে হবে না। আরেকটা বিষয় বলে দেই তোমাদের যে আমার কিন্তু রিসেন্টলি একটা ক্যালকুলাস ব্যাচ শুরু হবে, সো তোমরা বন্ধু বান্ধব যদি থাকে যারা পেইড কোর্স আগ্রহী বেশিরভাগ তাদেরকে জানিও যারা যদি ক্যালকুলাসটা শুধু করতে চাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো এইখানে আমার যেটা আছে তোমার যে এখন আমরা এখানে কি করতে পারি, ধ্রুবক কারাগার আছে দেখো, বস্তুর ভর পরিবর্তন হয় না, তাহলে এটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে বস্তুর ভর। এইখানে লক্ষ্য করো জি এম এম এগুলো কিন্তু অপরিবর্তনশীল রাশি, এগুলোর কখনো পরিবর্তন হয় না, সো যদি এইগুলোর কোনো পরিবর্তন না হয় তাহলে ধ্রুবক ওরা, তো যদি ধ্রুবক হয় তাহলে কি লিখতে পারি দেখো তো, এইখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে ডব্লিউ, লিখতে পারো কি এটাকে এইভাবে, এই ডব্লিউ এটাকে লিখবা, এটা তো ডব্লিউ আসবে, এটা জিরো আসবে ইকুয়াল, কারণ এটা গত ক্লাসে দেখাইছিলাম এরকম, কি বলছিলাম যে ডিএক্স যদি থাকে তাহলে কি হয়ে যাবে এক্স, ডিএক্স থাকলে কি হয়ে যায় এক্স হয়ে যায়, কেন হয়েছে সেটাও প্রমাণ দেখাইছি গত ক্লাসে। আচ্ছা তো এই হলো, তারপর দেখো এইখানে কি পাবো, এইখানে যে এটা কি আসবে এখানে জি এম, দেখো জি এম এম আসছে, কি আসবে এখানে থাকবে হচ্ছে আর ভি, এখানে থাকবে হচ্ছে আর এ, থাকবে হচ্ছে কি 1/r² dr, 1/r² dr, এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 1/r² dr, তার মানে এটাকে লিখতে পারো এরকম জি এম এম মাইনাস জি এম, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে আর ভি, এটা হচ্ছে আর এ মাইনাস, দেখো এটাকে লিখতে পারো কি তো আর -2 dr। এবার দেখো তো চেনা লাগতেছে কিনা, তো দেখো এটাকে আমি কি লিখলাম এভাবে লিখলাম, যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমার এখানে একটা অংশ চলে আসবে, দেখো কিভাবে আসে তাহলে আমার এখানে যে অংশটা আসতেছে দেখো যে আসবে, আমি যদি এটা লিখি এখানে সাজিয়ে লিখছি তাহলে লিখতে পারি আমরা ডব্লিউ সমান, কারণ কি আমরা কিন্তু এখানে যে এটা হচ্ছে এইটার পরিবর্তে এটা বসাও, আপার লিমিট মাইনাস এইটুকু যদি করি, এটুকু করা মানে কি মনে রাখবা আপার লিমিট কি করতে হয়, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, ঠিক আছে। এই কাজটা করতে হয়, তাহলে কি করতে হয়
উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তো তুমি যদি ডব্লিউ এর পরিবর্তে ডব্লিউ বসাও তাহলে ডব্লিউ আসবে, কিন্তু ডব্লিউ এর পরিবর্তে শূন্য বসালে শূন্য আসবে। তার মানে আলটিমেটলি থাকছে কত, শূন্য মাইনাস এত সমান হচ্ছে এত, মানে ডব্লিউ মাইনাস এত সমান কি ডব্লিউ থাকছে। তার মানে আমরা কি পাবো এখান থেকে, শুধু ডব্লিউ। আর এইখান থেকে দেখো বাকি আছে কি মাইনাস জি এম এম ডট, এখানে কি পাবো আমি তাহলে, তো এইখান থেকে পাবো তুমি যে আর, দেখো তাহলে আসবে মাইনাস টু ইন্টু হচ্ছে আর মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে কি মাইনাস টু প্লাস ওয়ান, আর এখানে থাকবে কি আর ভি, এখানে থাকবে আর এ। ওকে ফাইন, তাহলে থাকছে আমার এখানে, আমার থাকবে হচ্ছে এখানে কি মাইনাস জি এম এম, মাইনাস জি এম এম, এই দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। সো আমার এখানে কত হচ্ছে, একটা মাইনাস তো আছে তাই না, তো এটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে কি লিখতে পারি, মাইনাস টু লিখলাম, মাইনাস টু। এবার ভেতরে কি তারা থাকছে, দেখো ভেতরে থাকছে শুধু এই হচ্ছে এত, আর এখানে কি আছে দেখো আর ভি, এখানে আছে হচ্ছে আর এ। দেখো তো সবাই বুঝছে কিনা, এখানে কি করছে দেখো, এই যে মাইনাস, ও আচ্ছা এখানে একটা মাইনাস আছে দেখো, ঠিক আছে। তো এখানে কিন্তু এরকম ভাবে, তো এই যে এখানে মাইনাস টু প্লাস ওয়ান আছে, আমার কিন্তু এটা দরকার নেই এখানে, এখানে কি শুধু আসবে কি দেখো তো, শুধুমাত্র টু আসবে। কিভাবে আসছে টুটা বুঝছো, এখানে শুধুমাত্র একটা টু আসছে, শুধুমাত্র একটা টু আসছে। কেন আসছে, কারণ ওই যে টুটা ছিল, ওই যে টুটা ছিল, কারণ আমাদের তো মহাকর্ষ বলের একটা ইয়ে আছে তাই না, তো মহাকর্ষ বলের ওই অংশটা আসছে। আচ্ছা, ও আচ্ছা, এখানে মাইনাসটা না দিলেও হবে, কারণ হচ্ছে আমরা মান নির্ণয়ের সময় মাইনাস দিতে হবে না, সব জায়গায় দিয়েছি, এখানে দেই নাই তাই না, দেই নাই। আচ্ছা, তাহলে এখানেও দেবো না, এখানেও দিচ্ছি না। তো ফাইনালি এবার দেখো এখানে যা পাইছো টু পাইছো, তাহলে টু জি এম এম ইন্টু হচ্ছে এখানে কি আছে আমার, এখানে তোমার লিখতে পারো এবার এই যে এখানে যেটা আছে, তাহলে লিখবে হচ্ছে কি এই আর ভি মাইনাস ওয়ান, কি লিখবে এখানে আর ভি মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে আর এ মাইনাস ওয়ান, এই। তাহলে এটাকে আবার সাজিয়ে যদি লিখো তাহলে লেখা যাচ্ছে এটাকে টু জি এম এম ইন্টু হচ্ছে ওয়ান বাই আর ভি মাইনাস হচ্ছে ওয়ান বাই আর এ, শেষ। এইটাই হচ্ছে আমাদের বল। তাহলে দেখো সবাই বুঝছো কিনা এটা। আচ্ছা, তাহলে এইখানে কি আসছে আমার, এইখানে মাইনাস আসছে একটা তাই না, সো যদি মাইনাস আসে তাহলে এবার এখানে কি আসবে, একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে এখানে কেন একটা মাইনাস আসলো, কারণ তুমি যখন এই কাজটা করছো এখনো এটা ধরা যাবে না, কারণ এই যে একটা মাইনাস টু আছে, যখন এই মাইনাস টুটা তুমি তুলে যাবে এখানে কি আসে দেখো, আসে কি টু প্লাস ওয়ান ইকুয়াল কত, মাইনাস ওয়ান আছে। তো আলটিমেটলি এখানে কত আছে, মাইনাস ওয়ান আছে। তো মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে কত হয়, মাইনাস জি এম এম বাই যা আসে তাই। আচ্ছা, এটা লিখলাম, লিখার পর ওয়ান বাই আর ওয়ান দিলাম, এরপর জাস্ট হচ্ছে আর ভি এর মান বসাও এখানে, এই আর ভি বসালাম, আর এর মান বসালাম এখানে, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেন হচ্ছে এটা। এবার কাজ ধনাত্মক ঋণাত্মক হওয়ার শর্ত কি, এবার এই কাজটা ধনাত্মক হবে কোন শর্তে, ঋণাত্মক হবে কোন শর্তে, আমরা দেখে ফেলি। ধনাত্মক হবে কোন শর্তে বা ঋণাত্মক হবে কোন শর্তে, দেখো ধনাত্মক হওয়ার শর্ত। তো কাজ ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ যদি ধনাত্মক হইতে চায় তাহলে লক্ষ্য করো আমরা সমীকরণটা পেয়েছি হচ্ছে এরকম যে জি এম, দেখো জি এম এম ওয়ান বাই আর ভি মাইনাস হচ্ছে ওয়ান বাই আর এ, এটা হচ্ছে আমার ডব্লিউ কৃত কাজটা। এখন আমি যদি এখানে এটা ধনাত্মক করতে চাই, এটা কিন্তু মাইনাস আছে, মাইনাস জি এম 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 এটা আছে। তো আমার যদি এটাকে এখানে কি করতে পারি দেখো, তাহলে এখানে কাজ ধনাত্মক হওয়ার শর্ত, ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে আর এ ইজ গ্রেটার দেন হচ্ছে আর ভি, যদি আর এর মানটা আর ভি এর চেয়ে বড় হয়, বলছে এখানে দেখো যদি আর এর মান এখানে সরি আর ভিটা বলা হচ্ছে আর ভি যদি আর এর চেয়ে বা আর ভি যদি কার চেয়ে বড় হবে, আর এর চেয়ে বড় হয়, তাহলে দেখা যাবে কি ওয়ান বাই আর ভিটা কি হবে, এই ওয়ান বাই আর ভি ইজ লেস দেন হবে ওয়ান বাই আর এ, ঠিক আছে। এত হলে শর্ত কিন্তু এটা যে যদি দেখো যে এটা বড়, এর হর বড় মানে হচ্ছে এর লব, এর হর বড় মানে এর টোটালটা ছোট, এর হর বড় মানে এই টোটাল অংশটা ছোট, লব এবং হর অর্থাৎ ভগ্নাংশটা ছোট হয়ে যাবে। এর কিন্তু লব কত আছে, এর লব হচ্ছে আর এ। তো যাই হোক এখানে দেখো তার মানে এখন আমরা এখান থেকে যা পাচ্ছি এটা হচ্ছে ধনাত্মক হওয়ার শর্ত যে আর এ ইজ গ্রেটার দেন আর ভি, যদি হয় তাহলে দেখবে কি ওয়ান বাই আর ভি ইজ লেস দেন হবে ওয়ান বাই আর এ হয়ে যাবে। তাহলে এখানে কৃত কাজটা কখন পাবো দেখো, যে এই মানটা যদি পজিটিভ আসে, এইখানে দেখো এটার বিয়োগফলটা এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা, তার মানে দেখো এখানে আর ভি মাইনাস হচ্ছে আর এ
আসলো কি নেগেটিভ, আসলো। কখন নেগেটিভ আসবে? যখন দেখা যাবে এই নেগেটিভটা তখনই আসবে যখন এইটার মানটা ছোট আর এটার মানটা বড় রয়ে গেছে। এর মানটা কি ছোট কিন্তু এর মানটা বড় রয়ে গেছে, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে সবসময় কি আসবে? ধনাত্মক আসবে, তাই না? তো পজিটিভ, এটা হচ্ছে পজিটিভের শর্ত যে এইটা থেকে যদি এটা বিয়োগ করে, যেহেতু এটার মান বড়, কি বললাম, আর এটা বড় আর বিটা ছোট। আর এ যদি বড় হয় তাহলে 1/r এটা হয়ে যাবে ছোট, 1/r এটা হবে খুবই ছোট। যদি ছোট তাহলে এটা 1/rb হবে, সেই ক্ষেত্রে বড়, তুলনামূলকভাবে বড়। আচ্ছা, যদি বড় হয় তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি নেগেটিভ, এটা কি আসবে? পজিটিভ আসবে। কি আসবে? এটা পজিটিভ। এখানে কি আসছে? এখানে পজিটিভ, কিন্তু মেন সমীকরণে কি আছে? এটা মাইনাস আছে। মেন সমীকরণ যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে? ঋণাত্মক হওয়ার শর্ত। এটা কি হবে? তাহলে এটা হচ্ছে তোমার ঋণাত্মক হওয়ার শর্ত। ঠিক আছে, এবার দেখো ধনাত্মক হওয়ার শর্ত। ধনাত্মক হওয়ার শর্ত কখন ধনাত্মক হবে? এই মহাকর্ষীয় বলটা ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে যখন দেখবা কি যে আরভিটা, যখন দেখবা আরভি ইজ লেস দেন আর এ, আরভি ইজ লেস দেন আর এ। আচ্ছা, যদি এরকম হয় তাহলে কিন্তু দেখা যাবে 1/rv, 1/rvটা কি হয়ে যাবে? বড়, আর 1/rটা হয়ে যাবে ছোট, 1/rটা ছোট হয়ে যাবে। আচ্ছা, যদি ছোট হয় তাহলে আমরা এখান থেকে কি পাই? দেখো তো, ডব্লিউ সমান হচ্ছে এম, দেখো GMM, ডব্লিউ সমান হচ্ছে কি GMM। আচ্ছা, লিখলাম, লিখার পরে তোমার সন্দেশন দিচ্ছে কি যে আরভি ইজ গ্রেটার দেন কি হবে? আরভি যদি আর এর চেয়ে বড় হয় তাহলে এইখানে কিন্তু এটা বড় হবে, তাহলে কি দেখা যাবে এখানে? তো যদি এখানে এটা লিখে যে 1/rv, কি আছে এখানে? 1/rv মাইনাস 1/ra লিখলাম। ঠিক আছে, একবার চিন্তা করে দেখো, যেহেতু এই ভগ্নাংশটা কি, এই ভগ্নাংশটা বড়, তাহলে এটা বড়, আর এই ভগ্নাংশ ছোট, তাহলে ছোট আসবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আর আমি কি পাচ্ছি না, যদি বড় আসে, এই মানটা যদি বড় হয় তাহলে একটা ধনাত্মক মান পাবো। এটা হচ্ছে ধনাত্মক হওয়ার শর্ত। তাহলে ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এইটাকে তুমি তো অসীম থেকে আনতা, এটাকে তুমি অসীম থেকে যদি আনতো তাহলে কেমন হতো? যদি তুমি এবার অসীম থেকে আর দূরত্বে আনো, এ হচ্ছে তোমার আর, এটা হচ্ছে কি পি বিন্দু, তাই না? এটা কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে পি। এবার আছে কোথায় বস্তুটা? আছে কোথায় দেখো তো? এ হচ্ছে অসীম, এটা হচ্ছে কি ইনফিনিটি। তুমি ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছো? আর এ নিয়ে আসছো। এ হচ্ছে কিউ বিন্দুটা নিয়ে আসছো, ঠিক আছে? একদম ইনফিনিটি থেকে তুমি কিউতে নিয়ে আসছো। তুমি যদি ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসো, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, কোথায় থেকে আনছো? অসীম থেকে এখানে নিয়ে আসছো। মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, বস্তু ছিল কোথায়? ধরো যে বস্তুটা এখানে ছিল, কিউ বিন্দুটা কোথায় ছিল? এখানে অসীমে ছিল বস্তুটা। এবার কোথায় আনছো? তুমি আর দূরত্বে নিয়ে আসছো। আনছো কোথায়? আর দূরত্বে। আচ্ছা, ছিল, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব দেখো, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ইনফিনিটি, আর পি আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আর। পি আর এর মধ্যবর্তী দূরত্ব কত আছে? আর। ইনফিনিটি থেকে একটা বস্তুকে আমি আর দূরত্ব নিয়ে আসছি, পি কিউ সমান কত? পি আর সমান হচ্ছে আর দূরত্ব নিয়ে আসলাম। যদি নিয়ে আসো, এই ক্ষেত্রে তোমার কৃত কাজ করতে হবে আগের মতো করেই। আগের মতো করে যেটা পাবা সেটা হচ্ছে ডিরেক্ট লিখতেছি যে আপার লিমিট এটা হচ্ছে কি লোয়ার লিমিট, এটা হচ্ছে এটা প্রথম আদি বিন্দু, আর এটা কি আছে? শেষ বিন্দু। আর এখানে কি আছে তোমরা জানো? এফডিআর। কিন্তু আমরা জানি এটা হচ্ছে GMM ডিআর হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে ডিআর, এটা হচ্ছে ডিআর, যেখানে ইনফিনিটি থেকে কি আছে? এখানে আর পর্যন্ত আছে। যদি ইনফিনিটি থেকে আর পর্যন্ত থাকে তাহলে বের করে দেওয়া হচ্ছে ধ্রুবকগুলো, ধ্রুবকগুলো বের করতে GMM বের করলাম। বের করার পরে আমার লিখতে হবে এখান থেকে ইনফিনিটি থেকে আর, সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে আর ইনভার্স টু ডিআর, লিখলাম। আচ্ছা, যদি এটা লেখা যায় তাহলে আগের মতো করে কিন্তু এখানে আসবে হচ্ছে GMM, এখানে আসবে কি? তাহলে আমার এখানে আসবে তোমার আর মাইনাস টু প্লাস ওয়ান, আর এখানে বলছে কি -2 + 1 আসছে। আচ্ছা, বাস এটা আসলো। আর এখানে বসাবো কি আমরা? এখানে তো এইখানে বসবে আর থেকে ইনফিনিটি বসলো। তো যদি এবার বসাই আমরা এখানে, দেখাতো কি বসাতে পারি? তাহলে বসাবো তুমি GMM, আর কত আছে এখানে? আর ইনভার্স 1, আর এই যে দেখো এখানে মাইনাস আছে একটা, তো এই মাইনাসটা কোথায় আসলো? এইখানে মাইনাস চলে আসলো। এই যে -1, এখানে কি আছে আসলে? -1, -2 + 1, তার মানে -1। এই -1টাকে একদম সামনে নিয়ে আসো, তাহলে হচ্ছে -GMM আর। আচ্ছা, আর এইখানে তুমি যদি দাও হচ্ছে কত? R0, তাহলে R0, তাহলে আলটিমেটলি এখানে আসবে GMM ইন্টু হচ্ছে আর কে দ্বারা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? GMM ইন্টু হচ্ছে 1/r, কারণ আর বসালে এখানে 1/rই আসবে, কিন্তু শূন্য বসালে শূন্যই আসবে। তাহলে আমাদের সরাসরি পাচ্ছে কত? হয়তো
তার মানে হচ্ছে সুতরাং এখানে যে আমরা যে দুইটা প্রয়োগ করলাম, একটা হচ্ছে কি যে একটা হচ্ছে ইনফিনিটি থেকে না, একটা নির্দিষ্ট জায়গা থেকে বস্তুটাকে নিয়ে আসলাম, আর একটা হচ্ছে অসীম দূরত্ব থেকে বস্তুটাকে নিয়ে আসলাম। তো দুইটা হচ্ছে দুইটা রিজন, ঠিক আছে, দুইটা রিজন হবে। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, দুইটা যদি দুইটা রিজন হয় তাহলে তোমার এখানে ডব্লিউটা দাঁড়াবে হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর, এই হচ্ছে তোমার কৃতকাজ। তাহলে অসীম থেকে একটা বস্তুকে যদি তুমি ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাও তাহলে তোমার কি পরিমাণ কাজ করতে হবে, মাইনাস এম এম ডিভাইডেড বাই হচ্ছে 1 বাই আর, মাইনাস এম এম ডিভাইডেড বাই হচ্ছে 1 বাই আর। দেখো সেরকম, দেখো এই হচ্ছে পি বিন্দুটা আছে, এবার এই বিন্দুটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিউ বিন্দুটা, এন্ড এই যে দূরত্বটা আছে এটা এখানে ধরো যে একটা, ধরো যে এখানে x1, এটা x1 হচ্ছে ইনফিনিটিতে আছে, x1 কত আছে ইনফিনিটিতে। এবার তুমি এইটাকে তুমি কি করছো, এখানে নিয়ে আসছো, কোথায় নিয়ে আসছো, এখানে, এটা হচ্ছে আর বিন্দু, ঠিক আছে। আর বিন্দুটা যদি হয় তা দেখো এই x1 মানে কি, x1 মানে হচ্ছে এইখান থেকে এই x1 হচ্ছে এইটুকু, এটা হচ্ছে কত ইনফিনিটি। এবার চিন্তা করো, এবার এই থেকে x2, এটা হচ্ছে x2, এইটুকু কত, তাহলে এখানে দেখো x2 সমান হচ্ছে এখানে আর, x সমান আর। তাহলে এবার একটু ভালো করে বুঝছো, এইটা আমি কি করছি, ধরো যে এটা এখন তো এটাকে সমাকলন করি, এটা কিন্তু আমরা এবার সমাকলন করি, তাহলে কি করব, যদি আমরা সমাকলন করি তাহলে এখানে দেবো হচ্ছে, ধরো এখানে দিলাম x1 আর এখানে দিলাম কি x2 দিলাম, ঠিক আছে, তাহলে এখানে দেবা কি, আচ্ছা এবার x1 x2 এর ভ্যালু কত, তুমি জানো যে x1 সমান হচ্ছে ইনফিনিটি, তাহলে এখানে বসায় দাও ইনফিনিটি। তারপর তুমি জানো x2 মানে কত আর, তাহলে বসায় দাও এখানে আর, x2 সমান কত আর, আর এই দেয়া আছে। আচ্ছা এবার তুমি কিন্তু সূত্র জানো, একটা বলের সূত্রটা কি জানো, মহাকর্ষ বলের সূত্র হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এটা জানি আমরা মহাকর্ষ বলের সূত্র, যদি জানি সেটাতে অ্যাপ্লাই করা হয়েছে এখানে, এটা হচ্ছে এই যে এফ এর পরিবর্তে আমরা বসলাম এটা। আচ্ছা এখানে মাইনাস দেওয়া লাগবে না। আচ্ছা তারপর তো ধ্রুবকটাকে বের করে আনো, ধ্রুবককে বের করলে না এটার কাজ করবা, শুধুমাত্র চলকের কাজ করবা। এখানে কি আছে, ডিআর আছে, ডিআর আছে মানে হচ্ছে এখানে যা যা আছে সবই ডিআর এর সাপেক্ষে পরিবর্তন হবে, শুধুমাত্র ডিআর এর অধীনে কি এটা পরিবর্তন হতে পারবে, এছাড়া পরিবর্তন হবে না। তাহলে জি ডাবল এম লিখলাম, আর এখানে তো সূত্র বসালাম, এন পাওয়ার আমরা জানি এক্স টু দ্য পাওয়ার এন থাকলে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা এইখানে নিলাম, তারপরে এটা এই যে এখানে দেখো 2 আর 1 মাইনাস 2 প্লাস 1 কত আসে মাইনাস 1, এখানে প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 কত আসে মাইনাস 1, তাহলে দুই জায়গায় কিন্তু মাইনাস আছে। সো দুই জায়গায় যদি মাইনাস থাকে পরের লাইনে কি আছে দেখো, ওই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা পরের লাইনে এখানে চলে আসছে, ঠিক আছে। আর এখানে দেখো এইটা যেটা আছে এটা কি, এটা তো পাওয়ার আছে কারণ এটা আর এর মান তো বসাইনি, আর এর মান বসাইনি, তাহলে আর 0 থেকে, তো 0 থেকে আর এখানে, তবে এখানে 0 থেকে আর ধরা যাবে না, কি ধরবো এখানে আমরা, যেহেতু ইনফিনিটি দিয়েছে তার মানে কি দেবো এখানে, এখন ইনফিনিটি দিতে হবে, এখন দেবো আমরা ইনফিনিটি। যদি ইনফিনিটি দাও তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াবে জি এম এম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত আর ইনভার্স 1 আর লোয়ার লিমিট হচ্ছে গামা ইনভার্স 1, এরকম হবে। লোয়ার লিমিটে কি হবে গামা ইনভার্স, কিন্তু এখানে বিবেচ্য বিষয় না কারণ এটা কোনো বাস্তব সংখ্যা ধরছি না আমরা। যদি না ধরো তুমি তাহলে পাচ্ছ এখানে জি এম এম, আর এই যে এখান থেকে পাচ্ছ কত 1 বাই, এইখান থেকে তুমি পাবো হচ্ছে 1 বাই আর, কত পাচ্ছ 1 বাই আর, কারণ কি এটাকে তখন শূন্য হিসেবে ঘোষণা করেছি, শূন্য হিসেবে এটা আমরা বিবেচনা করছি, ধরি নাই যে আর শূন্য ব্যতীত এটা কোনো কিছু আছে, যদি থাকে তার মানে এটাই হচ্ছে তোমার, তাহলে জি এম এম ডিভাইডেড হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে তোমার, এটা আসলে কি, এটা হচ্ছে তোমার যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে, যে একটা অসীম থেকে নিয়ে আসলে আর একটা আর দূরত্ব থেকে নিয়ে আসলে অংশ ছিল আমাদের। এখন আমরা দেখবো হচ্ছে ঘূর্ণনের জন্য, এবার আমরা দেখবো হচ্ছে ঘূর্ণনের জন্য কৃত কাজটা কেমন হবে, ঘূর্ণনের জন্য কৃত কাজটা কেমন হবে আমরা সেটাই দেখি। তো দেখো একটা বস্তু যখন ঘুরতে থাকে, একটা বস্তু যখন বৃত্তাকার পথ, এই হচ্ছে ধরো যে একটা বৃত্তাকার পথ আছে, এইখানে হচ্ছে কেন্দ্র করে ঘুরছে, তো ব্যাসার্ধ হচ্ছে সেটার, ব্যাসার্ধটা কি আর, ব্যাসার্ধ কোন বরাবর আছে, এই বরাবর আছে, এই হচ্ছে আর মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এটা, আচ্ছা আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টরটা এটা, আচ্ছা আচ্ছা ব্যাসার্ধ ভেক্টর যদি হয় তাহলে দেখো কোনো একটা সময় তুমি এইখান থেকে ঠিক এখানে গেল, এইখান থেকে তুমি যদি এখানে যাও, এখানে একটা বল প্রয়োগ করো, হ্যাঁ এইখানে তুমি যদি একটা বল প্রয়োগ করো তাহলে কোন এক সময় ধরো এইখানে বল প্রয়োগ করলে, এখানে বল প্রয়োগ করলে কোন একটা সময় পর তুমি এখানে আসলা কোন, তার মানে তুমি এ বিন্দু থেকে কোথায় আসলা বিন্দুতে, ফলে মধ্যবর্তী কোণ উৎপন্ন হলো কত থিটা। এ বিন্দু থেকে তুমি যখন বি বিন্দুতে আসলা তখন মধ্যবর্তী কোণ কত হলো থিটা হলো। আর তুমি জানো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা থিটা যদি হয় তাহলে তোমার এই যে অংশটা এটাকে বলে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ এটা হচ্ছে কি এইটা, তাহলে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু এই বরাবর, তো বলটা এই বরাবর প্রয়োগ করা হয়েছে, বল কি করা হয়েছে এটা হচ্ছে কি, এটা তোমার বলের দিক, এটা কি এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি এটা হচ্ছে বল, এটা হচ্ছে কি
বল হবে। তাহলে বল তুমি এই বরাবর ক্রিয়া করছো, বলটা প্রয়োগ করছো, তাহলে এইটা এখান থেকে ঘুরে ধরো এখানে আসছে, এখানে যদি আসে তাহলে তার কি হইলো এখানে, তাহলে এইটুকু কি আমার, এইটুকু কি জানি আমরা বৃত্তচাপ, এটা কি জানি আমরা বৃত্তচাপ বা রৈখিক সরণ, এটা কি বলি আমরা রৈখিক সরণ। তার মানে এ থেকে বিতে দেখো, এ বিন্দুতে বল প্রয়োগ করলে, এ বিন্দুতে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে তা স্পর্শক বরাবর ক্রিয়া করে, তা স্পর্শক বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। বলছে এ বিন্দুতে বল প্রয়োগ করলে তা কি করবে, স্পর্শক বরাবর ক্রিয়া করবে। এই যে দেখো এই বলটা কোন দিকে আছে, বলটা স্পর্শক বরাবর আছে। আচ্ছা, যদি বল স্পর্শক বরাবর থাকে, তাহলে দেখো, তাহলে এখানে এ বি এর চাপ মানে রৈখিক সরণ, চাপ মানে এখানে রৈখিক সরণ বলো, চাপটা মানে হচ্ছে এখানে রৈখিক সরণ হিসেবে ধরবো, বা রৈখিক সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব আকার ধরছি আমরা। আচ্ছা, তো চাপ আমরা জানি হচ্ছে এস কি জানি আর থিটা, কি জানি আমরা চাপের সূত্র জানি হচ্ছে এটা, চাপের সূত্র এটা জানি। তো এবার চাপের সূত্র যে এটা জানো, তাহলে সুতরাং তুমি কি জানো, সুতরাং কৃতকাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে জানি কি এফএস, কি জানি আমরা এফএস জানি, কি জানি এফএস মানে কি, এফএস মানে হচ্ছে আর থিটা। কি লিখলাম এখানে, এস মানে কি আর থিটা, যেহেতু এখানে কি কেন লিখলাম, কারণ হচ্ছে এই যেহেতু এস ইকুয়াল হচ্ছে আর থিটা, যেহেতু এস ইকুয়াল আর থিটা, এই জন্য বসালাম। আচ্ছা, কিন্তু দেখো, কিন্তু এখানে কি জানো, কিন্তু হচ্ছে এই যে এটা মানে কি এফ টা আছে, কিন্তু এই যে দেখো, কিন্তু তুমি কিন্তু পড়ছো টাও, আমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছিলাম যে টাও সমান কত আছে, এফ আর, টাও সমান কি জানি এফ আর, তাই না। যেহেতু টাও সমান হচ্ছে এফ আর, তাহলে আমরা লিখতে পারি কি টাও থিটা লিখতে পারি, কি লিখতে পারি টাও থিটা, বুঝছো, কি লিখতে পারি টাও থিটা। এখন চিন্তা করে দেখো, তো এই হচ্ছে আমার কৃতকাজ। সুতরাং কৃতকাজ ডব্লিউ সমান হচ্ছে এখন টাও থিটা, মানে হচ্ছে কৌণিক, মানে হচ্ছে টর্ক কিন্তু কৌণিক বল, এটাকে বলি আমরা কৌণিক বল ইনটু হচ্ছে কৌণিক বল ও কৌণিক সরণের গুণফল। কি আছে এখানে, কৌণিক বল ইনটু হচ্ছে কৌণিক সরণ, কৌণিক বল ইনটু কৌণিক সরণ। তাহলে কৃতকাজটা কি হবে, কৌণিক বল ইনটু কৌণিক সরণ, মানে দুইটার এটা। এখন তুমি কিন্তু থিটা মানে কি জানো, দেখো যে থিটার সর্বোচ্চ মান কত হতে পারে বলো তো, তুমি কিন্তু জানো যে থিটাটা যদি ঘুরে এরকম ভাবে যদি ঘুরতে থাকে, এটা সর্বোচ্চ তুমি জানো থিটা ইকুয়াল টু 2 পাই, কত হতে পারে 2 পাই, থিটার সর্বোচ্চ মান, ঠিক আছে। তো একবার দেখো এখানে যদি যে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য একটি পূর্ণ ঘূর্ণনে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 2 পাই, থিটা সমান কত 2 পাই। চিন্তা করে দেখো যে এইখান থেকে যে যাত্রা শুরু করে একটা পূর্ণ ঘূর্ণনে, এই বিবিন্দু থেকে যাত্রা শুরু করে একদম একটা পূর্ণ ঘূর্ণনে যদি এখানে আসি, তাহলে বৃত্তের কেন্দ্রে কি সবচেয়ে বৃহৎ যে কোণটা হবে সেটা হচ্ছে 360 ডিগ্রি, মানে হচ্ছে 2 পাই, সেটা হচ্ছে 2 পাই। আচ্ছা, সুতরাং অর্থাৎ একটি ঘূর্ণনের জন্য কত আছে 2 পাই। সুতরাং অ্যান্টি ঘূর্ণনের জন্য হবে 2 পাই এন, অ্যান্টি ঘূর্ণনের জন্য 2 পাই। সুতরাং এখানে বলতে পারো এন সংখ্যক। আচ্ছা, এখানে কি করছি দেখছো যে এটা মানে যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয়, একটা এই বি বিন্দু থেকে ঘুরে এইদিকে ঘুরে যদি ঠিক বি বিন্দুতে চলে আসে, তখন কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে থিটা সমান 2 পাই, মানে হচ্ছে 360 ডিগ্রি উৎপন্ন হবে। এবার একটা ঘূর্ণন না দিয়ে তুমি যদি 10টা ঘূর্ণন দাও, 15টা ঘূর্ণন দাও, একটা ফ্যান ঘুরছে, এখন তুমি চিন্তা করছো একটা ফ্যানের, আমি ফ্যানের যে কৃতকাজটা বের করতে চাচ্ছি, আমি ফ্যান কর্তৃক কৃতকাজ কত হবে আমি সেটা বের করবো। ফ্যান তো একবার ঘুরবে না, সে প্রতি সেকেন্ডে অনেকবার ঘুরছে, তাই না। এই যে ফ্যান ঘুরছে, তাহলে সে কয়টা ঘূর্ণন দিচ্ছে এবং সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সে একটা ঘূর্ণনের জন্য সর্বোচ্চ 2 পাই সংখ্যক, এটা ম্যাক্সিমাম একটা ঘূর্ণনে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর উপর আর হইতে পারে না, তাই তো। যদি না হয় তাহলে 2 পাই হবে। আচ্ছা, 2 পাই এখন একটা ঘূর্ণনের জন্য পাইছো, তো অর্থাৎ একটি ঘূর্ণনের জন্য 2 পাই যদি হয়, তাহলে n সংখ্যক ঘূর্ণন, দুইটা ঘূর্ণনের জন্য কত হবে 2n,
টু পাই টু, যদি 3টা গুণন হয় তাহলে 2π3, 4টা গুণন হলে 2π4 ইত্যাদি মান আসবে, ইত্যাদি মান আসবে। ঠিক আছে? আচ্ছা, যদি এই মানগুলি আসতে থাকে, যদি এই মানগুলি ঘূর্ণনের সময় তো স্মরণ শূন্য, তাহলে কাজ তো শূন্য হওয়ার কথা। আচ্ছা, আমরা কি শূন্যটা, তুমি তো পূর্ণ ঘূর্ণন নিতে তুমি বলতেছো যে ঘূর্ণনের সময়, এখন চিন্তা করো ঘূর্ণনের সময় তো তুমি একটা সাইকেল সম্পূর্ণ করছো না। যদি তুমি চিন্তা করো যে আমি এইখান থেকে ঘুরে ঠিক এইখানে ফিরে আসবো, তখন কৃতকাজটা শূন্য হবে। হ্যাঁ, দেখাচ্ছি। এটা গেল, তাহলে চিন্তা করো দেখো কৃতকাজ। তাহলে আমার ডব্লিউ সমান লিখতে পারি হচ্ছে টাউ ইন্টু 2π থিটা লিখতে পারি, 2π। আচ্ছা, 2π এখানে দেখো 2πn কি লিখলাম, n সংখ্যক ঘূর্ণনের জন্য কত লিখলাম, 2πn। তো একটি ঘূর্ণনের যে একটা ঘূর্ণন, যদি n এর মান এত হলে, n এর মান 1 হলে কত হবে, স্মরণটা হয়ে যাবে কত, এখানে তুমি চিন্তা করে দেখো কত আসবে, শুধুমাত্র থাকবে, তাহলে থাকবে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 2π থাকবে। তুমি যেটা বলতেছো ঘূর্ণন, এইখানে আমরা বের করছি কি আসলে, এখানে আমরা ঘূর্ণনের জন্য কৃতকাজ বের করছি। তুমি যদি রৈখিক কৃতকাজ বের করতে চাও, ডিরেক্ট বের করতে চাও, যে আমরা তো এখান থেকে চিন্তা করি এখান থেকে ঘুরে ঠিক এইখানে আসবে, তার মানে এই মেয়ে তো কোনো স্মরণ ঘটে নাই, কোনো রৈখিক স্মরণ নাই। রৈখিক স্মরণ না থাকলে এখানে, কিন্তু আমি তো এটা দেখতেছি না, এটা যে এখানে থাকবে এমন কোনো শর্ত আছে, এমন কোনো শর্ত কিন্তু নাই। এটা তো এতটুকু হয়েছে, এমন হতে পারে এখানে আসতে পারে, এমন হতে হয় এখানেও আসতে পারে। পূর্ণ ঘূর্ণনের জন্য কৃতকাজ, কিন্তু পূর্ণ ঘূর্ণ তো নাও হতে পারে, তাই না? তো পূর্ণ ঘূর্ণ যদি না হয় তাহলে তো কৃতকাজ পাওয়া যাবে, সেই কৃতকাজটা আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে। ঠিক আছে? তোমরা কি বুঝছো? এখানে আমরা তো শূন্য নিচ্ছি না। যারা বুঝতে সমস্যা হচ্ছে আমি বলতেছি যে তুমি তো আমরা জানি কি যে কিসের জন্য শূন্য হয়, স্মরণটা যখন দেখা যায় একটা পূর্ণ ঘূর্ণন দেয়, একদম এইখান থেকে ঘুরে ঠিক এইখানে আসতে হবে, কিন্তু আমি তো এটা নিচ্ছি না, এই বি বিন্দু থেকে একটু সরে গেছে। দেখো এই যে n সংখ্যক দিছি, এইখানে n দিছি, কিন্তু nটা আসলে কোথায়, একটু দূরে।